আমি তো এখন সার্কিট 2 পড়াইতে পারবো না তোমাকে, কেন বোঝো না তোমরা? এই জিনিসটা আমার খুব কষ্ট লাগে। তুমি এই জিনিসটা জানো না যে কিসের জিনিস এটা, ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ, তুমি জানো না, তাহলে কেমন হবে বাবা? অসিলোস্কোপের জীবনে দেখছো এগুলা? আসো আর যাও, শুধু গান দিয়ে বেড়াচ্ছ, তোমার চাকরি মুখ দেখে দিবে। ইন্ডাকটিভ লোড কেন বলছো এটা? ইন্ডাক্টরে কারেন্ট ল্যাগ করে, 90 ডিগ্রিতে ল্যাগ করবে, ঠিক আছে? সো আমার যদি একটা ইন্ডাকটিভ লোড থাকে, নরমালি ইন্ডাকটিভ লোড থাকে, এটা নরমালি পিওরলি ইন্ডাকটিভ হয় না। সাপোজ পিওরলি ইন্ডাকটিভ না হলে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি হয় না। ধরলাম সাপোজ কিছু একটা হলো, এরকম কিছু একটা হয়েছে, এটাকে যদি ইমপ্রুভ করতে হয় তাহলে কারেন্ট এবং ভোল্টেজের কোনো ফেজ ডিফারেন্স না থাকলে সেটা হচ্ছে 1, পাওয়ার ফ্যাক্টর মান 1, মানে রিয়েল পাওয়ার যতটুকু নিব অ্যাপারেন্ট পাওয়ার ঠিক ততটুকুই নিব। তাহলে সেটা ম্যাক্সিমাম ভ্যালু কত? পাওয়ার ফ্যাক্টরের মান হচ্ছে সর্বোচ্চ 1, সর্বোচ্চ হচ্ছে 1। সো যখন একটা ফেজ ডিফারেন্স থাকবে এই ভ্যালুটা 1 এর নিচে থাকবে, ওকে? এখন যেহেতু ইন্ডাকটিভ লোড, ওটাকে টেনে যদি এর কাছে আনতে হয়, ওর উল্টা একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে না? দুটোকে টেনে নিচে নামাইতে হয়। আমার টার্গেট কি? এটাই হবে কারেন্ট, এটাই হবে ভোল্টেজ, এটা কারেন্ট, এটা ভোল্টেজ, যাতে ওদের কোনো ফেজ ডিফারেন্স না থাকে। এটা অসিলোস্কোপে দেখলে ভালো বোঝা যেত, এটা ওরকম দেখাবে না, শেপটা এরকম হবে। এই যে এই পয়েন্টগুলো, ক্রসিং পয়েন্টগুলো সেম সেম থাকবে, ক্রসিং পয়েন্টগুলো সেম সেম থাকবে, কারণ কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজে আছে। ইন ফেজে থাকলে তখন পাওয়ার ফ্যাক্টরের মান হচ্ছে 1, সেটা হচ্ছে রেজিস্টিভ লোড, ওকে? আচ্ছা, এখন যদি এই ইন্ডাকটিভ লোডটাকে আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে হয়, তাহলে এর সঙ্গে ক্যাপাসিটর লাগাইতে হয়। কি লাগাইতে হয়? ক্যাপাসিটিভ লোড। আমি একটা ক্যাপাসিটিভ লোড লাগাবো, এরকম করে একটা ক্যাপাসিটিভ লোড লাগিয়ে দেবো এখানে। এই ক্যাপাসিটর লাগানোর ফলে এই দুইটার ভেক্টর একটা সাম হবে, বুঝাইতে পারলাম? ওই দুইটার একটা ভেক্টর সামের ফলে এটা হয়তো নিচের দিকে নেমে যাবে। ডান? বুঝাইতে পারছি জিনিসটা কি? সো রুলটা লাগাবো, ক্যাপাসিটরে কারেন্ট লিড করে, ক্যাপাসিটরে কারেন্ট লিড করে, এই জন্য ভোল্টেজটা গেছি পিছনে ক্যাপাসিটরে। এটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ, এটা হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ। এখন লাইনের ভোল্টেজ কত হবে? এই দুইটার ভেক্টর সাম হবে। এই ভেক্টর সাম হয়তো এই পর্যন্ত আসবে, তাহলে এখন পাওয়ার ফ্যাক্টরের মান, ফেজ ডিফারেন্স কমে গেছে না, পাওয়ার ফ্যাক্টর কিন্তু ইমপ্রুভ হয়ে গেছে। বুঝাইতে পারছি? সো ইন্ডাকটিভ লোড থাকলে অবশ্যই আমার ক্যাপাসিটিভ লোড ইউজ করতে হবে, মানে পিএফআই ব্যান্ড, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, ওখানে ক্যাপাসিটর ব্যান্ড ব্যবহার করে। কি ব্যবহার করে? ক্যাপাসিটর ব্যান্ড। ক্যাপাসিটর ব্যান্ড ইউজ করে। ওই ক্যাপাসিটর ব্যান্ড আমি ইউজ করে কি পরিমাণ ক্যাপাসিটেন্স ইনসার্ট করতে হবে সেটা আমি ক্যালকুলেশন করা থাকে আগে থেকে। আমার রিলেগুলো সেভাবে সেট করা থাকে যে এই পাওয়ার ফ্যাক্টর দেখার পরে ওই রিলেগুলো অন করে দাও। ওটা আরো জটিল মেকানিজম, ওখানে যাব না আমি জাস্ট বললাম যদি ইন্ডাকটিভ লোড বেড়ে যায় তাহলে লাইনে আমি ক্যাপাসিটর লাগিয়ে দেই, লাইনে আমি ক্যাপাসিটর লাগিয়ে দেই। ওই ক্যাপাসিটরের কাজ হচ্ছে পাওয়ারটাকে ইমপ্রুভ করে দেওয়া। সো ইন্ডাক্টর একবার লাইন থেকে একবার চার্জ হয়েছে, পরবর্তীতে কি করছে, যখন ডিসচার্জ করছে ক্যাপাসিটরকে চার্জ করে রাখছে। এজন্য ওই পাওয়ারটা লাইনে ফেরত যাবে না, ওটা আমার ইন্ডাস্ট্রির ভিতরেই থাকবে। বুঝতে পারলাম? এই থেকে আমি বুঝতে পারি যে আমার পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হয়েছে। স্যার পাওয়ার ফ্যাক্টর কি 0.8 এর উপরে নেওয়া যায় না? যাবে না, এটা 1 পর্যন্ত যাবে স্যার ইমপ্রুভ করার পরে। হ্যাঁ যাবে, সর্বোচ্চ 1 পর্যন্ত যেতে পারে। এটা তো রেজিস্টিভ লোড, এটা রেজিস্টিভ লোডের মতো হবে, তখন রেজিস্টিভ লোডের মতো হবে, তখন ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর সমান সমান ভ্যালু মতো আছে। লাইনে যে পরিমাণ ক্যাপাসিটেন্স আছে সেই পরিমাণে ইন্ডাকটেন্স আছে, তখন হচ্ছে এটা রেজিস্টিভ লোডের মতো বিহেভ করে। দেখো পড়াশোনা কিন্তু তোমাকে করতেই হবে, মানে তুমি যাই বলো না কেন পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই। তুমি ক্লাসে না পড়ে চলে আসলে তখন বিপদটা বাড়ে, বুঝছো? ক্লাসে না পড়ে চলে আসলে বিপদ হবে। এই জিনিসগুলো সার্কিট 2 তে তো ম্যাডাম পড়াচ্ছেন, কথা বলেছি, পাওয়ার ফ্যাক্টরের কথা ম্যাডাম বলছে, পাওয়ারের কথা, রিয়েল পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ারের কথা ম্যাডাম বলছেন, বলছি ম্যাডাম তো স্যার আমি পড়িয়েছি। আরো একটু অ্যাক্টিভ হতে হবে, না হলে ক্লাসে দেখো আমার এই সমস্ত জিনিস পড়ানোর সময় তোমার নেই। আমি জানি এগুলো তোমার পড়ে আসার কথা সার্কিট 2 তে, এই জিনিসটা আমি পড়াবো না, তাই না? প্রতিদিন এত বকা দেয়, তারপরেও কারণ মানে মাথায় একটা জিনিস ঢোকে না যে আমাকে কি করতে হবে। আজকে একটু কঠিন কয়েকটা জিনিস পড়াবো, একটু কঠিন কিন্তু জিনিসটা মজারও আছে।
সো ট্রান্সফরমার অন লোড, ট্রান্সফরমার অন লোড এবং নো লোডের একটু পার্থক্য আছে, কারণ ট্রান্সফরমার অন লোডের অবস্থায় কি পরিমাণ সে কারেন্ট ড্র করবে বা লাইন থেকে কি পরিমাণ পাওয়ার নিবে, আর অন লোডে কি পরিমাণ পাওয়ার নিবে এটা ট্রান্সফরমারকে কেউ বলে দেয় না। ট্রান্সফরমারকে কেউ বলে যে আমার এতে এই পরিমাণ লোড ইনসার্ট করা আছে, কেউ বলে দেয়? আমার ইচ্ছা মতো আমি সুইচগুলো অন করতেছি, আমি যে সুইচটা বন্ধ করে দিলাম, ট্রান্সফরমারের উপর লোড কি কমে গেছে, আমার আশেপাশে যে ট্রান্সফরমারটা আছে তার উপরে লোড কমে গেছে, অটোমেটিক্যালি কমে গেছে। আমার মনে হলো আমি সুইচটা অন করে দিব, ট্রান্সফরমারের উপরে অটোমেটিক্যালি লোড বেড়ে গেছে। ট্রান্সফরমার ঠিক পাবে, টের পাবে যে কেন লোড বাড়লো, কেন লোড কমলো, সেই জিনিসটা আমাকে ব্যাখ্যা করতে পারতে হবে। সেই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করা হবে যে ট্রান্সফরমার, হাউ এ ট্রান্সফরমার অ্যাকচুয়ালি ওয়ার্কস ইন লোডেড কন্ডিশন। ওকে, আমি এখানে কিছু ফেজর ডায়াগ্রাম আঁকবো। কারেন্ট ভোল্টেজের রিলেশনশিপ এবার বলতে যদি না পারো তাহলে এক একটা করে ক্লাস থেকে বের করে দিই, ঠিক আছে? এটা না করলে, যতদিন না করতেছি এই সমস্ত কঠিন স্টেপ নিচ্ছি ততদিন পড়াশোনা করবে না। ফেজর ডায়াগ্রাম, কারেন্ট ভোল্টেজের রিলেশনশিপ থাকবে। শুরুতে আসি ট্রান্সফরমার। আমি চিন্তা করব আমি যে ট্রান্সফরমারটার কথা বলছি এটা হচ্ছে একদম আইডিয়াল ট্রান্সফরমার। একটা রিয়েল ট্রান্সফরমারের কয় ধরনের লস ছিল? দুই ধরনের লস ছিল। কি কি লস? ইডি কারেন্ট প্লাস এটা হচ্ছে, এটাকে এই দুইটাকে মিলায়ে বলা হচ্ছে কোর লস। এই কোর লসটা irrespective of any kinds of load is equal। কোর লসটা যে কোনো লোডই হোক না কেন, লো লোড অবস্থায় যেরকম হবে ফুল লোড অবস্থাও সেম পরিমাণ হবে, কোর লসের কোনো পার্থক্য হয় না, ঠিক আছে? নো লোড অবস্থায় সে যে পরিমাণ পাওয়ার কনজিউম করবে, ফুল লোডের অবস্থায় সেই পরিমাণ পাওয়ারই কনজিউম করবে। কোরের ভিতরে এই লসটা হয় বিধায় এর নাম হচ্ছে কোর লস, ঠিক আছে? আরেকটা লস ছিল কপার লস, ঠিক আছে, অথবা সিইউ লস। কপার লস, কপার লস কখন হয়? যখন ইন্ডাক্টরের ভিতর দিয়ে বা ট্রান্সফরমারে অনেক বেশি কারেন্ট চলে যায় বা অন লোডের অবস্থায় ট্রান্সফরমার ইউজ করে যখন কারেন্ট ড্র করে তখন ইন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স থাকে সেই রেজিস্ট্যান্সের ভিতর যে লসটা হয় সেটা হচ্ছে কপার লস, ঠিক আছে? তো আমি ইনিশিয়াল কন্ডিশন ধরে নিচ্ছি, আমি একটা আইডিয়াল ট্রান্সফরমারের কথা চিন্তা করব। সেই ট্রান্সফরমারের ভিতরে আমার দুইটা রিয়েল জিনিস থাকবে না, সেটা হচ্ছে এই দুই ধরনের লস থাকবে। সেই ট্রান্সফরমারে এই দুই ধরনের লস, এটা দেখো তো কোথায় রেকর্ড করতেছে, দেখা যাচ্ছে? সো আমি দুইটা জিনিস নিব না, যে ইডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস আর কপার লস, এই তিনটা জিনিস হচ্ছে আমার এই কন্ডিশনে নেই, ঠিক আছে? এখন আসি নো লোড অবস্থায়। সো এটা হচ্ছে একটা ট্রান্সফরমারের মধ্যে একটা টেস্টিং এর মতো চিন্তা করো, যে ট্রান্সফরমার আছে, আমি একটা এটাকে এটা হচ্ছে কি লাগিয়েছি, এটা কিসের সাইন? এম্পিয়ার, এমিটার, এটা হচ্ছে অ্যামিটারের সাইন। এটা কিসের সাইন? এসি সোর্স, হ্যাঁ, ভোল্টেজ, এসি ভোল্টেজ সোর্স, এসি ভোল্টেজ সোর্স এখানে লেখা আছে। সো আমি একটা ট্রান্সফরমার করছি কি, এসি একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করছি আর মেজার করার চেষ্টা করতে হচ্ছে কারেন্ট, এবং এইখানে আমি বলে রাখছি যে এইখানে কোনো ইডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস এবং কপার লস কিছুই নেই। এই কন্ডিশনেও ট্রান্সফরমার কিছুটা কারেন্ট টানবে, তাই না? কেন টানবে? ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করার জন্য বা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করার জন্য। এটা তো একটা ইন্ডাক্টর, ইন্ডাক্টর তো সে তৈরি করবে কি একটা ফ্লাক্স, সেই ফ্লাক্স তৈরি করার জন্য হলেও সে ন্যূনতম একটা কারেন্ট সে নিবে, তাই না? ন্যূনতম একটা কারেন্ট নিবে। তাহলে ট্রান্সফরমার নো লোড অবস্থায় সে অবশ্যই একটা কারেন্ট নেয়, নাই তো? অবশ্যই নিবে। ট্রান্সফরমার নো লোড অবস্থায় একটা কারেন্ট নিবে, সে মিলি অ্যাম্পস রেঞ্জের হোক, 2 থেকে 10% ফুল লোড কারেন্টের। কত পার্সেন্ট? 2 থেকে ম্যাক্সিমাম 10% পর্যন্ত তার ফুল লোড কারেন্টের। তার ফুল লোড যদি হয় 100 অ্যাম্পিয়ার, সে হয়তো 2 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম নেয় হচ্ছে নো লোড কন্ডিশন। এই নো লোড কন্ডিশনে সে কি কারণে নেয়? তার ম্যাগনেটাইজেশন করতে হয়, ফ্লাক্স জেনারেট করতে হয়, সেই ফ্লাক্সের জন্য সে একটা কারেন্ট টানে। বুঝতে পারলাম?
এতটুকু তো ক্লিয়ার যে নো লোড কন্ডিশনে সে একটা কারেন্ট নেয়, তাহলে নো লোড কন্ডিশনে একটা কারেন্ট থাকবে, একটা ভোল্টেজ থাকবে, এখানে একটা ভোল্টেজ থাকবে। শিওর? নো লোড কন্ডিশনে এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, একটা কারেন্ট টানবে এবং একটা সাপ্লাই ভোল্টেজ থাকবে। এখন এই কথাটাকে, এই যে কথাগুলো আমি বললাম, এই কথাটাকে ফেজর ডায়াগ্রাম দিয়ে কিভাবে দেখানো যায়? ফেজর ডায়াগ্রাম ইজ এ ভেক্টর ডায়াগ্রাম, যেখানে আমি তার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি এই ভ্যালুগুলো। হ্যাঁ, তোমার নামটা? ফোন করেছিলাম বলে আজকে তুমি রেজিস্ট্রেশন করো না? জি স্যার, আজকে আসলাম, আমাকে উদ্ধার করে দিয়েছো। তাহলে ট্রান্সফরমার নো লোড অবস্থায় একটা কারেন্ট নিবে, সেই কারেন্টটাকে আমি চেষ্টা করতেছি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য। ডান? একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, দেখি সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিভাবে টানা যায়। ওকে, সো একটা ম্যাগনেটাইজেশন বা ম্যাগনেটিক ফ্লাক্স আছে, ম্যাগনেটিক কারেন্ট আছে, সোজা কথা, ঠিক আছে? তাহলে আমি ধরে নিই একটা রেফারেন্স লাইন, স্যার এই ভেক্টর ডায়াগ্রাম করলে কি হবে? এই ভেক্টর ডায়াগ্রাম যদি আমার গ্রাফে রিপ্রেজেন্ট করা থাকে, ডাইরেক্টলি কারেন্ট, ভোল্টেজের এবং অ্যাঙ্গেলের মানগুলো জানা যায়। যদি কোনো গ্রাফে আমি এটাকে প্লট করতে পারতাম, তাহলে কি পরিমাণ কারেন্ট আছে, কি পরিমাণ ভোল্টেজ আছে, বা কারেন্ট এবং ভোল্টেজের কি ধরনের ফেজ ডিফারেন্স আছে তা দেখেই বলে দেওয়া যায়। এই জন্য ভেক্টর ডায়াগ্রামটা মানুষজন পড়াশোনা করে, ঠিক আছে? সো আমি ধরলাম এটা হচ্ছে ফ্লাক্সের লাইন ফাই এম, এটা হচ্ছে আমার ফ্লাক্সের লাইন, কারণ এই ট্রান্সফরমারে একটা ফ্লাক্স আছে। এই ফ্লাক্সটা কিসের জন্য আসছে? কারেন্ট দেওয়ার জন্য। সেই কারেন্টটা হচ্ছে কি কারেন্ট? ম্যাগনেটাইজেশন কারেন্ট। তাহলে ফ্লাক্স এবং কারেন্ট থাকলে ফ্লাক্স থাকবে, ফ্লাক্স না থাকলে কারেন্ট থাকবে না। তাহলে কারেন্ট এবং ফ্লাক্সের ভিতরে ফেজ ডিফারেন্স হচ্ছে 0, এটা বাই নর্মস, কারণ কারেন্ট থাকলে ফ্লাক্স থাকে, কারেন্ট না থাকলে ফ্লাক্স থাকে না। সো কারেন্ট এবং ফ্লাক্সের ভিতরে ফেজ ডিফারেন্স হচ্ছে 0। সো আমি ধরলাম এটা হচ্ছে ফ্লাক্সের কারেন্ট মান আর এটা হচ্ছে কারেন্টের মান। এটা কম বেশি করে দেখিয়েছি যে ফ্লাক্সের মানের সাথে কারেন্টের মান যে একদম সেম হবে এমন না, এই এক ধরনের ইউনিট, এটা হচ্ছে এক ধরনের ইউনিট, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ওয়েবার, ঠিক আছে? সো কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স, সরি, ফ্লাক্স এবং কারেন্টের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স নাই, ঠিক আছে? এখন যদি বলি ট্রান্সফরমারে ইনপুটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম, সেই ভোল্টেজের সাথে এই কারেন্টের ফেজ ডিফারেন্স কত ছিল? এখানে তো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম, এই ভোল্টেজের জন্য যে কারেন্ট IM টা পেয়েছি, ওই IM এর জন্য তো phi m পেয়েছি, তাহলে সেই ভোল্টেজ V1, এই V1 টা আমি ওখানে কোথায় আঁকবো, কত অ্যাঙ্গেলে আঁকবো সেটা আমাকে বলতে আছে। 90 বলছে, এইটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকবো। তোমরা এটা সাপোর্ট করো -90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা ট্রান্সফরমার, এটা কি ধরনের ডিভাইস? এটা কি ধরনের ডিভাইস? ইন্ডাকটিভ ডিভাইস। তাহলে এখানে কারেন্ট এবং ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত থাকবে? না, আমি মাইনাস প্লাসের কথা যাচ্ছি না, 90 ডিগ্রি থাকবে, 90 ডিগ্রি থাকবে, সোজা কথা, তাই তো? যেহেতু এটা ইন্ডাকটিভ, ভোল্টেজটা ল্যাগ করবে না লিড করবে? কারেন্ট ল্যাগ করবে, তাই না? সো আমি কারেন্ট দিয়েছি এখানে, তাহলে 90 ডিগ্রিতে ভোল্টেজ থাকবে। ভোল্টেজ কোথায় রাখবো? উপরে রাখবো না নিচে রাখবো? উপরে। সো আমার যে ভোল্টেজটা ছিল সেই ভোল্টেজটা হচ্ছে আমার এখানে, এটা হচ্ছে V1। বুঝাইতে পারলাম? ঠিক আছে? আচ্ছা, এখানে আরো দুইটা ভোল্টেজ ছিল, একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2। E1 এবং E2 এর ডিরেকশন কোন দিকে ছিল? V1 এর দিকে না V1 এর উল্টা দিকে? তাহলে উল্টা দিকে হলে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে, তাহলে অবশ্যই E1 এবং E2 নিচের দিকে থাকবে। E1 = E2। আমি কেন লিখেছি এটা? কারণ এখানে বলছি ট্রান্স নাম্বার সমান, এই জন্য এটাকে সমান লিখেছি। যদি সমান না হয় এই ভেক্টরটাকে ছোট বড় করে লিখতে হবে, বুঝতে পারছি? যদি সমান না হয় ভেক্টরটাকে ছোট বড় করে লিখতে হবে। এটা কেন নিচের দিকে আসছে? কারণ V1 এর সাথে ফেজ ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? যার জন্য উল্টা করে আসছি। এটা হচ্ছে একদম আইডিয়াল ট্রান্সফরমারের নো লোড ভেক্টর ডায়াগ্রাম, একটা আইডিয়াল ট্রান্সফরমারের নো লোড ভেক্টর ডায়াগ্রাম। এটা যদি আমি গ্রাফিক্যালি দেখাইতাম, তাহলে এখানে কারেন্টের মান কত সেটা জেনে যেতাম, ভোল্টেজের মান কত সেটা জেনে যেতাম, এখানকার ইনডিউস ভোল্টেজের মান কত সেটা জেনে যেতাম। কোনো সন্দেহ আছে?
কোনো সন্দেহ আছে এই গ্রাফ নিয়ে? ইজি না গ্রাফটা? আচ্ছা, আমার সবসময় রেফারেন্স নিব হচ্ছে কারেন্টকে, কারেন্ট মানে ফ্লাক্সকে। এই গ্রাফ যখনই আঁকবো আমি ফ্লাক্স বা কারেন্টকে একটা রেফারেন্স হিসেবে চুজ করে নিব। ডান। সো এটা হচ্ছে আমার ফ্লাক্স। সো ফ্লাক্সের লাইনের সঙ্গে সঙ্গে কারেন্ট থাকবে, কারণ ফ্লাক্স এবং কারেন্টের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স নাই, যেহেতু ফ্লাক্সটাই কারেন্টটাই ফ্লাক্সকে তৈরি করতেছে। সো কারেন্ট থাকলে ফ্লাক্স থাকে, কারেন্ট না থাকলে ফ্লাক্স থাকে না। এরপরে কি বললাম যে এখানে তো কারেন্টের মান দিলাম, কিন্তু ভোল্টেজও ছিল, সেই ভোল্টেজটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? এটা হচ্ছে ইন্ডাক্টর। ট্রান্সফরমার পিওর, প্রায় পিওর ইন্ডাক্টর, প্রায় সম্পূর্ণ না, প্রায় পিওর ইন্ডাক্টর। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এটা, ভোল্টেজটা উপরের দিকে দিয়েছি। আর এই ভোল্টেজের সঙ্গে ইনডিউসড যে ভোল্টেজ গুলো ছিল E1 and E2 will be 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স, 180 ডিগ্রি। ডান। এটা হচ্ছে একদম ফেজর ডায়াগ্রাম আকার ইনিশিয়াল কন্ডিশনে আসলাম, এরপর এটা এত বড় হবে। ঠিক আছে? সো আমি কি কনসিডারেশন নিয়েছি? দেয়ার ইজ নো লসেস ইন দিস ট্রান্সফরমার, কোনো লস নেই। এখন আসি রিয়েল ট্রান্সফরমারে। ওর নামটা কি জানো? রায়ান। রেজিস্ট্রেশন করছো? সকালে ক্লাস ছিল না? আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। তোমাদের ভিতরে তারুণ্য বা টকবুক একটা ভাবনা এটা কমে গেছে। আমি জানি না এটা ফোনের কারণে না কিসের কারণে, তোমরা অনেক বেশি মন মরা। আমরা যে কোনো লোড নিয়ে কাজ করি, এই পরিমাণ লোডে যদি তুমি থাকতে তাহলে তুমি নিজেকে কল্পনাই করতে পারতে না। আরো বেশি মানে প্রোঅ্যাক্টিভ না হলে হচ্ছে না। পড়াশোনার জন্য মানে তীব্র আগ্রহ না থাকলে মানুষ কোনো কিছু অ্যাচিভ করতে পারে। আমার একটা বদ অভ্যাস আছে, ক্লাসের মধ্যে বেশি বকবক করি। এখন একটা ট্রান্সফরমারটা হচ্ছে নো লোড কন্ডিশনে আছে এবং পিওর ট্রান্সফরমার, ইন্ডাকটিভ লোড। এখন আমি বললাম আমার একটা ট্রান্সফরমার নিয়েছি, ট্রান্সফরমার লস আছে স্যার। নো লোড কন্ডিশনে আমি এখন কনসিডার করব লস। নো লোড কন্ডিশনে এখন আমি কনসিডার করব লস। তাহলে এই যে ট্রান্সফরমার ছিল, আমি ট্রান্সফরমারটা আঁকলে একটু ভালো বোঝা যাবে। এখন থেকে মাঝে মাঝে এমন করতে হবে যে ক্লাসের ভিতরে কোশ্চেন করব, ওই কোশ্চেনের আনসার যে দিয়ে দিতে পারবে তার কুইজের মার্কস দিয়ে দেবো। তাহলে তোমার একটা কুইজ না দিলেও এটা দিয়ে চলে যাবে, তুমি লিখে রাখবো 10 দিয়ে দেবো। এটাই ভালো হয়, না হলে কিছুই পড়বে কুইজ নিও আমরা। তারা একটা উত্তরে 10 নম্বর। হ্যাঁ, উত্তরে 10 নম্বর সুবিধা, সহজে। সো আমি এটা একদম আইডিয়াল ট্রান্সফরমার নিয়েছিলাম, সেখানে ইডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস এবং কোনো কপার লস ছিল না। এই জন্য আমি শুধু কি পেয়েছিলাম, এই ট্রান্সফরমার ম্যাগনেটাইজেশন কারেন্টটা বা ফ্লাক্স তৈরির জন্য যে কারেন্টটা, সেই কারেন্টটাই সে নিচ্ছিল, সেটা হচ্ছে আইএম। শুধু একটা মাত্র কারেন্টই সে নিচ্ছিল, সেটার নাম কি? আইএম, ম্যাগনেটাইজেশন কারেন্ট। এটা লেখা আছে ওখানে, ম্যাগনেটাইজেশন কারেন্ট। এটা হচ্ছে প্রাইমারি থেকে নিচ্ছিল, সেটার নাম হচ্ছে আইএম। তার ফেজর ডায়াগ্রাম ছিল ওই রকম। ঠিক আছে? এখন আমি বললাম যে ট্রান্সফরমারটার ভিতরে রিয়েল ট্রান্সফরমার আমার লস আছে, ইডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস আছে। যেহেতু ইডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস আছে, তার জন্য কারেন্টটা শুধু আইএম নিলে তো হবে না, আর একটু বেশি কারেন্ট নিতে হবে, তাই না? আর একটু বেশি কারেন্ট, সাপোজ সেটার নাম দিলাম আই, সেটার নাম দিলাম হচ্ছে আই না দিয়ে আই ডব্লিউ দেই, ওয়ার্কিং কারেন্ট। ওয়ার্কিং কারেন্ট যেটা হচ্ছে কাজে কনভার্ট হচ্ছে, কোডটাকে হিট করতেছে, এটা কিন্তু কোনো কাজে কনভার্ট হচ্ছে না। কারেন্টটা নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, নিচ্ছে, ছেড়ে দিচ্ছে। আর এটা কি করবে? ট্রান্সফরমার কোডটাকে গরম করবে রেজিস্টিভ লোডের মতো। কারণ কোরের ভিতরে আমি কি লস চিন্তা করছি? ইডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস। এই দুই টাইপের লসটা আমি ধরবো এটা রেজিস্টিভ লসের মতো, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্টটাকে নিয়ে হিট এনার্জিতে কনভার্ট করতেছে। সো এক এনার্জি থেকে আরেক এনার্জিতে সে কনভার্ট করতেছে এখানে। আইডব্লিউটা হচ্ছে যতটুকু কারেন্ট আমার কাজ করতেছে, কাজ করার জন্য সে কতটুকু কারেন্ট নিচ্ছে। আইডব্লিউটা হচ্ছে কি পরিমাণ কাজের জন্য সে নিচ্ছে। তাহলে এই কারেন্টটা যাচ্ছে হচ্ছে ইডি কারেন্ট এবং হিস্টেরিসিস লসের জন্য, এবং এই লসটা আমি বলছি হচ্ছে রেজিস্টিভ লসের মতো, তাই না? লসটা হচ্ছে রেজিস্টিভ লসের মতো। এখানে ভোল্টেজ ছিল V1, তাই না? এই V1 এর সাথে IM এর ফেজ ডিফারেন্স কত ছিল? 90 ডিগ্রি। এখন যদি বলি এখানে নতুন একটা কারেন্ট IW এসেছে, যেটা রেজিস্ট্যান্সের মতো বিহেভ করতেছে, তাহলে এই ভোল্টেজ এবং এই কারেন্টের ফেজ ডিফারেন্স কত?
0 ডিগ্রি। যদি 0 ডিগ্রি হয় তাহলে আইডব্লিউ যদি ওই ভেক্টর ডায়াগ্রামে আমি রিপ্রেজেন্ট করতে চাই, আইডব্লিউ কোথায় রাখবো? স্যার আইএমএস ভালো না স্যার ইয়া V1 এর দিকে V1 যেখানে আছে ঠিক সেখানে আমাকে আইডব্লিউটাকে ড্র করতে হবে। V1 কোথায় আছে? উপরের দিকে আছে, সো আইডব্লিউ এখানে আসবে। এটা হচ্ছে আমার আইডব্লিউ। ঠিক আছে? কেন উপরে রাখলাম বুঝা গেছে? কারণ কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স নেই। প্রাইমারি ভোল্টেজ এবং এই যে আইডব্লিউ কারেন্টের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স নেই। এজন্য ওখানে গেছি হচ্ছে আমি আইডব্লিউ, নো ফেজ ডিফারেন্স বিটুইন আইডব্লিউ এন্ড V1। তাহলে প্রাইমারি কারেন্ট কতটুকু হবে? যেহেতু ভেক্টর এটা, তাহলে ভেক্টর সাম হবে হচ্ছে, পড়ছো তো ইন্টারমিডিয়েটে ভেক্টর সামেশন করাইছে না, ট্রায়াঙ্গেলের ভেক্টর। ওকে স্যার, সো এই দুইটা দিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করব। দুইটা দিয়ে আমি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ড্র করব। সেই ট্রায়াঙ্গেলের কর্ণ বরাবর এটা হচ্ছে আমার প্রাইমারি কারেন্ট I নট। এটা হবে এই দুইটা যোগফল হচ্ছে I নট। বুঝাইতে পারলাম? সো I নট এর ভিতরে আমার দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কম্পোনেন্ট, একটা হচ্ছে আমার ওয়ার্কিং কম্পোনেন্ট। ডান? সো ট্রান্সফরমার যখন নো লোড কন্ডিশনে আমি লাইনে ইনসার্ট করব, তখন নো লোড কন্ডিশনে সে দুইটা কারেন্ট টানবে, একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট, একটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট। ঠিক আছে? ঠিক আছে? আমি এখানে কপার লসের কথা চিন্তা করতেছি না, কারণ এই কারেন্টের পরিমাণটা খুবই নেগলিজিবল, খুবই কম। যেহেতু খুব কম কারেন্ট, কপার লসের যে লসটা P = I², আর এটা খুবই অল্প, যার জন্য আমি সার্কিটে ওটা ইনকর্পোরেট করি নাই। ওটা বাদ দিয়ে হিসাব করলে কোনো ভুল নেই। স্যার যদি আমার তো মানে কিছু একটা কারেন্ট তো যাচ্ছে, তো কপার লসটা আমার এখানে হিসাব তো খুবই কম। ওটা যদি হয় 10 ওয়াট, এটা হচ্ছে 0.001 ওয়াট। দরকার আছে 10 এর সঙ্গে 0.001 যোগ করার? দরকার আছে? এই জন্যটাকে দিব না। সো একটা নো লোড ট্রান্সফরমারের ফেজর ডায়াগ্রাম বুঝতে অসুবিধা আছে? এখন এই নো লোড কন্ডিশনে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট যদি এখন ড্র করে ফেলি, ফেজর ডায়াগ্রাম তো আঁকলাম, এখন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি ড্র করে ফেলি, নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট। no load equivalent circuit of a transformer, আর এটা হচ্ছে no load phasor diagram। no load phasor diagram, ঠিক আছে? এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটা ট্রান্সফরমার তো আমি আঁকলাম, এটা দেখাশোনা যায়, কিন্তু এটা ইলেকট্রিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করব, তাই না? ইলেকট্রিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, তাই না? যাবে ইলেকট্রিক্যালি রিপ্রেজেন্ট করা যাবে? ওই বাক্স জিনিসটাকে, একটা বাক্স আছে, সেটা খাতা কলমে আমি দেখাতে যাচ্ছি, রিপ্রেজেন্ট করা যাবে? ও কয়টা জিনিস আছে, কি কি ধরনের জিনিস আছে এখানে? একটা ইন্ডাক্টর আছে, রেজিস্টর আছে, আর কিছু ভোল্টেজ আছে। ইন্ডাক্টর আছে, রেজিস্টর আছে, আর কিছু ভোল্টেজ আছে, তাই তো? কারেন্টের মান কয়টা আছে? দুইটা। এটা কিন্তু দুইটাই হবে, একটা কারেন্ট না। আই এর তো দুইটা কারেন্ট, একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট, একটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট। ওয়ার্কিং কারেন্ট হচ্ছে রেজিস্টরের ভিতর দিয়ে যাবে, ম্যাগনেটাইজেশন কারেন্ট হচ্ছে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যাবে। তো এখন আমাকে বলো কোন সার্কিটে কারেন্ট দুই ধরনের হতে পারে? জোরে বলো। প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিটে সেম কারেন্ট কারেন্ট সেম থাকে, প্যারালাল সার্কিটে কারেন্ট ভোল্টেজ সেম, কারেন্ট আলাদা আলাদা, তাই না? ওই কথায় যদি আসি, তাহলে ট্রান্সফরমারের ভিতরে দুইটা কম্পোনেন্ট পেয়ে গেছি আমি। নো লোড কন্ডিশনে তো দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কম্পোনেন্ট, একটা হচ্ছে রিয়েল কম্পোনেন্ট। সেটা আগে আঁকি। দুইটা কম্পোনেন্ট পেয়েছি নো লোড কন্ডিশনে, একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন বা ইন্ডাক্টর পেয়েছি, ইন্ডাক্টর পেয়েছি, আর একটা রেজিস্টর পেয়েছি। এটাকে বলা হয় এক্স নট, এটাকে বলা হয় আর নট। এখানে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ V1, এখানে টোটাল কারেন্ট I নট। সো নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ রিয়েল ট্রান্সফরমার। এটাই
ওই কথাগুলোর সঙ্গে এই সার্কিট কি মেলে? আমার একটা প্রাইমারি কারেন্ট নিবে, যে কারেন্টটা দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে আই ডব্লিউ আর একটা হচ্ছে আই এম। একটা হচ্ছে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে রেজিস্টরের ভিতর দিয়ে যাচ্ছে। বুঝাইতে পারলাম? এখানে কিন্তু প্রাইমারি উইন্ডিং সেট, রেজিস্ট্যান্স, লিকেজ রিঅ্যাক্ট্যান্স কিছুই কনসিডার আমি করি নাই। সো নো লোড কন্ডিশন যদি থাকে তাহলে একটা ট্রান্সফরমারকে শুধু এই সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। সহজ জিনিস না, এত বড় একটা জিনিস শুধু আমি একটা ইন্ডাক্টর এবং একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারি। প্যারালাল প্যারালাল কেন দিয়েছি? কারণ প্যারালালি ভোল্টেজ সেম, কারেন্ট আলাদা আলাদা, এই জন্য এটাকে সিরিজে দিই। হ্যাঁ, সার্কিট কোরের জন্য ও পাশে সেকেন্ডারি তো ওপেন। সেকেন্ডারি আঁকিনি কেন? সেকেন্ডারি কেন আঁকিনি? এটা প্রাইমারি সাইড, সেকেন্ডারি আমি দেখাইনি কেন? কারণ সেকেন্ডারি ওপেন আছে। হ্যাঁ, লুপ তো দেই। আর এটা তো শুধু আমি কোরের জন্য ড্র করেছি, শুধু কোর। এখানে কোনো কয়েলই রাখি নাই, প্রাইমারি কয়েলও রাখি নাই, দেখো সেকেন্ডারি কয়েলও রাখি নাই, দেখেছো? শুধু কোর আছে এখানে। এটা কিন্তু শুধুমাত্র কোর, এটা শুধুমাত্র কোরের জন্য, কোরের সার্কিট ড্র করছেন। প্রাইমারিও আঁকি নাই, সেকেন্ডারিও আঁকি নাই। সো নো লোড অবস্থায় ফেজর ডায়াগ্রাম বোঝা গেছে? নো লোড অবস্থায় তার ইকুইভ্যালেন্ট সার্কিট বোঝা গেছে? যদি বোঝা না যায়, কোনো কনফিউশন থাকে প্লিজ আস্ক মি। একদম ইজি জিনিস। আচ্ছা, এখন আসি অন লোড। এখন লোড লাগাচ্ছেন, এর কিছু ম্যাথমেটিক্স আছে, আমি পরবর্তীতে করাবো, ঠিক আছে? কারণ এর সঙ্গে ফেজ অ্যাঙ্গেল বা পাওয়ার ফ্যাক্টরের একটা সম্পর্ক আছে। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু ক্লাসে বহুত কথা বলি, কিছু কিছু কথা খুবই গুরুত্বপূর্ণ থাকে, সবকিছু লিখে দেওয়া সম্ভব না। ট্রান্সফরমার নো লোড অবস্থায় খুবই লো পাওয়ার ফ্যাক্টরে কাজ করে। কি বললাম? ট্রান্সফরমার নো লোড অবস্থায় খুবই লো পাওয়ার ফ্যাক্টরে কাজ করে। কেন লো পাওয়ার ফ্যাক্টরে কাজ করে? কারণ এটা হচ্ছে পিওরলি ইন্ডাক্টরের মতো, প্রায় পিওরলি ইন্ডাক্টরের মতো বিহেভ করে। এই জন্য 0.1 থেকে 0.2 এর আশেপাশে থাকে পাওয়ার ফ্যাক্টর। 0.1 থেকে 0.2 এর আশেপাশে থাকবে পাওয়ার ফ্যাক্টর। নো লোড কন্ডিশনে ট্রান্সফরমার খুবই লো পাওয়ার ফ্যাক্টরে কাজ করে, ঠিক আছে? মাথায় থাকবে। স্লাইডে তো সব লেখা আছে এ টু জেড, স্লাইডটা একটু রিড করলেই হয়। 1 থেকে 1.5 ছিল। হ্যাঁ, এরকম ওই 0.1 থেকে এরকম ধরে নাও। এখন আমি একটা ট্রান্সফরমার ড্র করি এবং অনলোড অবস্থায় এটা কিভাবে কাজ করে সেটা বলার চেষ্টা করব, এবং অনলোড অবস্থায় তার ইকুইভ্যালেন্ট সার্কিটের কি কি পরিবর্তন হবে সেটা ড্র করার চেষ্টা করব। অনলোড অবস্থায় তার ইকুইভ্যালেন্ট সার্কিটের কি কি প্যারামিটার থাকবে, কেন থাকবে, সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? একটা ট্রান্সফরমার আমি ড্র করতেছি। ট্রান্সফরমার কিভাবে এত বড় জ্যোতিষী হয়ে গেল, তাতে আমি লোড যখনই আমি কানেক্ট করব সে বুঝে যাবে যে আমার লোড কানেক্টেড, তাহলে আমার জিনিসটা একটু অ্যানালাইজ করতে পারতে হবে। ওকে, আমি আবার একটা জিনিস একটু রিভিউ করে যাই। ট্রান্সফরমার যখন নো লোড অবস্থায় আসে তখন ট্রান্সফরমার একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে একটা অল্টারনেটিং কারেন্ট কয়েলের ভিতর দিয়ে যায়, সেখানে একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হয়, সেই অল্টারনেটিং ফ্লাক্সটা সেকেন্ডারি দিয়ে কানেক্ট হয়, সেকেন্ডারিতে সেই অল্টারনেটিং ফ্লাক্স পাস হওয়ার ফলে সেকেন্ডারিতে একটা ভোল্টেজ তৈরি হয় E2 এবং এখানে একটা ভোল্টেজ হয় প্রাইমারিতে হয় হচ্ছে E1। এটা হচ্ছে তার প্রাইমারি ওয়ার্কিং প্রিন্সিপাল ছিল, তাই না? যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে একটা কারেন্ট নিবে, যেটা একটা কারেন্ট নিবে I0 নো লোড কন্ডিশনে। এই I0 কি করবে? একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি করবে, এবং ফ্যারাডেস ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল আমাকে বলে যে একটা অল্টারনেটিং ফ্লাক্সের ভিতরে যদি একটা কয়েল রেখে দাও তাহলে কয়েলের ভিতরে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। সো একটা অল্টারনেটিং ফ্লাক্স এখান দিয়ে এসে এখানে কানেক্ট হয়েছে,
এটা ম্যাগনেটিক্যালি কানেক্ট হয়েছে, সো এখানে একটা ভোল্টেজ তৈরি হয়েছে E2। এটা হচ্ছে নো লোড কন্ডিশনে। এখন অন লোড কন্ডিশনে আমি এখানে একটা লোড ইনসার্ট করলাম। এটা হতে পারে ইন্ডাকটিভ লোড, এটা হতে পারে ক্যাপাসিটিভ লোড, এটা হতে পারে বোথ ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ এন্ড রেজিস্টিভ, এটা মিলেও হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যখন সেকেন্ডারিতে আমি একটা লোড ইনসার্ট করলাম, অবশ্যই সেকেন্ডারি লোডে পাওয়ার ট্রান্সফার হবে, সো সেকেন্ডারি লোড দিয়ে একটা কারেন্ট যাবে I2। আগে কিন্তু I2 কারেন্ট ছিল না, এখন কিন্তু I2 কারেন্ট আসছে, ঠিক আছে। আমার তখনও প্রাইমারিতে যখন লোড লাগিয়েছি তার আগ পর্যন্ত কারেন্ট ছিল I0, এখন সেকেন্ডারিতে লোড একটা ইনসার্ট করেছি, কারেন্ট সেকেন্ডারিতে I2 যাচ্ছে। এই কারেন্টটা কি হাওয়ার উপর দিয়ে আসবে? প্রাইমারি থেকে না দিলে ওখানে যাবে? প্রাইমারি থেকে কিভাবে যাবে, এই মেকানিজমটাই হচ্ছে আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করব। ডান। সেকেন্ডারিতে যখন একটা কারেন্ট পাস করবে, সেকেন্ডারি কয়েলের মধ্যে এই কারেন্টটা আসবে। সেকেন্ডারি কয়েলের মধ্যে যখন কারেন্টটা পাস করবে, যেহেতু কয়েল, সো সেকেন্ডারিতে একটা কাউন্টার ফ্লাক্স তৈরি হবে। আগে কিন্তু ফ্লাক্স তৈরি হয়নি, এখানে একটা ফ্লাক্স ছিল যেখানে φm, φmটাই এর মধ্যে ঘুরছিল, তাই না? ওকে কেউ বাধা দিচ্ছিল? কেউ বাধা দিচ্ছিল না। কে বাধা দিল? আমি যখনই এখানে একটা লোড ইনসার্ট করলাম, সেই লোডের জন্য একটা কারেন্ট সেকেন্ডারিতে তৈরি হয়ে গেল, যে কারেন্টটা একটা ফ্লাক্স তৈরি করে ফেলবে, কাউন্টার ফ্লাক্স। এর ডিরেকশন, এই φm এর ডিরেকশন যদি এই দিকটাতে থাকে φm, এই φm এর জন্য এখানে যে কারেন্টটা তৈরি হবে সেটা কোন দিকে হবে? অবশ্যই বিপরীত দিকে। বিপরীত দিকে হবে, সোজা হিসাব। সো φm এখানে আছে, এখানে লোডেড কন্ডিশনে আছে, এই কন্ডিশনে যখনই কারেন্টটা পাস হবে তখন এখানে একটা ফ্লাক্স তৈরি হবে, যে ফ্লাক্সটার নাম দিলাম হচ্ছে আমি φ2, যেটা ডিরেকশন হবে ঠিক ওর অপোজিট, উল্টা দিকে, কাউন্টার দিচ্ছে, যার জন্য তৈরি হচ্ছে তাকেই বাধা দেবে। সো φm ইনস্ট্যান্ট, এটা কিন্তু ইনস্ট্যান্ট ফর একটা পার্টিকুলার পজিশনের কথা বলছি আমি, ঠিক আছে। এটা কিন্তু সব সময় এইদিকে না, অল্টারনেট করতেছে সব সময়, মানে এ যদি মুভ ঘুরায় ফেলে ও মুভ ঘুরায় ফেলে, বিপরীত থাকবে, বিপরীত থাকবে, অলওয়েজ বিপরীত থাকবে, ঠিক আছে। সো এই φm এর ডিরেকশন যখন এদিকে ছিল, তখন φ2টা এমন ভাবে তৈরি হয়েছিল যেন φmটাকে সে কাউন্টার করতে পারে। যদি φm তো কোরের ভিতর দিয়ে যাচ্ছিল, তাহলে দুইটা ভেক্টর যখন বিপরীত মুখী হয় তাদেরকে বিয়োগ করে দেওয়া যায় না? তাহলে φ নেট ফ্লাক্স, এটা বোঝাচ্ছি φm মাইনাস φ, মানে কোরের ভিতরে ফ্লাক্সের পরিমাণ এখন একটু কমে যাবে না? কোরের ভিতরে ফ্লাক্সের পরিমাণ কমে যাবে না? কোরের ভিতরে যদি ফ্লাক্সের পরিমাণ কমে যায়, তাহলে এখানে একটা রুল ছিল P1 সমান 4.44 F phi m a0, সবই ঠিক আছে, কিন্তু কোনো কারণে এই φm টা এখন হয়ে গেছে phi net, কারণ এটা কোরের ভিতরে ফ্লাক্স। সো phi net যদি কমে যায়, তাহলে প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ E1 will be drop, E1 টা কমে যাবে। E1 যদি কমে যায় তাহলে কি ঘটবে? এখানে যে পরিমাণ কারেন্ট যাচ্ছিল তার ইকুয়েশনটা ছিল এরকম, I সমান V1 মাইনাস E1 ডিভাইডেড বাই Z ডিভাইডেড বাই ইম্পিডেন্স বা Z, রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাক্ট্যান্স। এইটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে সে কারেন্টটা নিচ্ছিল। কোনো কারণে যদি E1 কমে যায়, উপরের ভ্যালুটা বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে এখানে কারেন্টের পরিমাণ তখন বেড়ে যাবে। এইভাবে অ্যাকচুয়ালি কারেন্টটা, তোমরা কি ধরতে পারছো লাস্টে কি বললাম? আবার বলি, সেকেন্ডারিতে যখন লোড আমি কানেক্ট করেছি, সেকেন্ডারি একটা কারেন্ট I2 পাবো। সেকেন্ডারি কারেন্ট I2 will induce a secondary flux phi2, এই ফ্লাক্সের ডিরেকশন হবে φm এর অপোজিট। যেহেতু φm এর অপোজিট, সেহেতু কোরের ভিতর দিয়ে খুব অল্প সময়ের জন্য হলেও মোট ফ্লাক্সের পরিমাণ কমে যাবে। যেহেতু মোট ফ্লাক্সের পরিমাণ কমে যাবে, সেহেতু E1 টা যেহেতু phi এর উপর ডিপেন্ড করে, E1 ও কমে যাবে। E1 যদি কমে যায়, তাহলে I equal to V1 minus E1 divided by impedance, এইখানে মোট কারেন্টের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এই I0 এর সঙ্গে নতুন একটা কারেন্ট যুক্ত হবে I2 ড্যাশ, নতুন একটা কারেন্ট টানবে, সে টানলো তো, সেখানে নতুন একটা কারেন্ট নিয়ে নেবে। এখন ওই কারেন্টের কাজটা কি?
ওই কারেন্টের কাজ হবে, এই কারেন্টের পরিমাণ ততটুকু হবে যতটুকু নিলে এই phi2 টাকে কাউন্টার করা যায়, এই phi2 কে কাউন্টার করা যায়। সো এই I2 প্রাইম আরেকটা ফ্লাক্স জেনারেট করবে phi2 প্রাইম, যেটা হবে phi2 প্রাইম ইকুয়াল টু phi2। যদি এটা হয়ে যায় মূল ফ্লাক্স কত হবে আবার phi m, তখন নেট ফ্লাক্স হয়ে যাবে এখানে প্লাস phi2 প্রাইম, phi2 প্রাইম প্লাস phi2 কাটাকাটি হয়ে যাবে, মূল ফ্লাক্সের পরিমাণ হচ্ছে phi। এই জন্য বলা হয় ট্রান্সফরমার নো লোড অবস্থায় এবং ফুল লোড অবস্থায় তার কোরের যে লসটা সেম হয়, কারণ কোরের ভিতরে ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় না। যেহেতু কোরের ভিতরে ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় না, সেহেতু টোটাল লস ইজ ইকুয়াল। বুঝাইতে পারলাম? সো ট্রান্সফরমার অন লোড সে কিভাবে কারেন্টটা ড্র করে, এটা কি বোঝা গেছে একটু রিফা? আবার একটু মনোযোগ দিয়ে শোনো, সে কি কথাটা বলতে যাচ্ছে সব ডিটেইল লেখা আছে খাতার ভিতরে বা বইয়ের ভিতরে। সো সেকেন্ডারিতে যখন আমি লোড কানেক্ট করব, সেই লোডের দরুন সেকেন্ডারিতে একটা কারেন্ট তৈরি হবে I2, সেই সেকেন্ডারি কারেন্ট একটা সেকেন্ডারি ফ্লাক্স তৈরি করবে phi2, যে ফ্লাক্সের ডিরেকশন হবে মূল ফ্লাক্স phi m এর অপোজিট ডিরেকশন। যেহেতু অপোজিট ডিরেকশন সেহেতু কোরের ভিতরে নেট ফ্লাক্সের পরিমাণ ড্রপ করবে, যেহেতু কোরের ভিতরে নেট ফ্লাক্সের পরিমাণ ড্রপ করবে সেহেতু প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ E1 উইল বি ড্রপ। E1 ড্রপ হলে লাইন থেকে অটোমেটিক্যালি এক্সট্রা একটা কারেন্ট সে ড্র করবে, কারণ উপরের ভ্যালুটা আমার ছোট হয়ে গেছে। উপরের যে ভোল্টেজটা ছিল, উপরের যে ভোল্টেজটা ছিল এটা বড় হয়ে গেছে, V1 মাইনাস ছোট একটা ভোল্টেজ নিলাম, এর উপরের ভ্যালুটা বড় আর এটা তো ফিক্সড ছিল। সো কারেন্ট এক্সট্রা টানবে, এই এক্সট্রা কারেন্টটার নাম দিচ্ছে হচ্ছে I2। এই এক্সট্রা কারেন্ট I2 কত পরিমাণ নিবে তা নির্ভর করবে phi2 এর উপরে। এই I2 কি করবে, নতুন একটা ফ্লাক্স কাউন্টার করবে, নতুন একটা ফ্লাক্স তৈরি করবে, যে ফ্লাক্সটা হবে phi2 এর উল্টা দিকে, যে ফ্লাক্সটা হবে phi2 এর উল্টা দিকে, এবং phi2 এবং phi প্রাইম একটু সমান হবে, সমান হয়ে গেলে phi2 phi প্রাইম কাটা যাবে, মূল ফ্লাক্সের পরিমাণ সেম থাকবে, কিন্তু ওদিক দিয়ে লোডে একটা এক্সট্রা কারেন্ট চলে গেছে। স্যার phi2 আর phi2 প্রাইম দুইটা যে সমান, এটা কি মানে দুইটা নাম আছে নাকি? এটা অটোমেটিকলি হয়ে যায়, কারণ এখানে যে কাউন্টার দিচ্ছে এই কাউন্টার সমান সমান কাউন্টার দিতে হবে। আমাকে ধরে দেওয়া হয়েছে মানে ট্রান্সফরমারের কোর লস সমান, আমি টেস্ট করে দেখেছি, এটা লোডেড কন্ডিশনে এবং নো লোড কন্ডিশনে আমি টেস্ট করে দেখেছি ট্রান্সফরমারের কোর লস সব জায়গাতেই সমান। যেহেতু সমান সেহেতু আমি বলে দিতে পারি কোরের ভিতরে ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না। এই কথাটা আমি ধরে নিয়েছি, এই ধরে নেওয়ার পরে তাহলে আমি ধরে নিয়েছি যে ফ্লাক্স সমান, তাহলে খুব অল্প সময়ের জন্য একটা কাউন্টার ফ্লাক্স আসলেও পরক্ষণে প্রাইমারি থেকে একটা কারেন্টকে ওইটাকে কাউন্টার করে দিই, সেই phi m হয়ে যাবে। এত কিছু সে ইনস্ট্যান্ট করবে, আমি যে এত সময় ধরে বললাম না, ও এত সময় ও ইনস্ট্যান্ট বুঝবে, এটা ও ইনস্ট্যান্ট বুঝে যাবে যে আমাকে লোড লাগানো হয়েছে, তার জন্য একটা কাউন্টার phi চলে আসছে, ওই কাউন্টার phi কে আমাকে আবার কাউন্টার করতে হবে, তাহলে প্রাইমারি থেকে কারেন্ট দাও। এই জন্য লোড লাগাইলে প্রাইমারি থেকে কারেন্ট টানে, না হলে কারেন্ট টানতো না। যদি ও নিজে নিজে কারেন্ট তৈরি করতে পারতো তাহলে কি টানতো কারেন্টটা? অ্যাকচুয়ালি এই কন্ডিশনের জন্যই কারেন্টটা টানলো, না হলে কারেন্ট টানতো না। কথা কি বোঝা গেছে যে কেন কারেন্টটা টানলো? আসলে এই কারেন্টটার জন্য তো phi2 তৈরি হয়েছিল, কিন্তু এই কারেন্টটা তো অটোমেটিক্যালি ও দিতে পারবে না, কোন তো জেনারেটর না, ও কোথা থেকে নেবে? সোর্স থেকেই তো নিবে। ওই সোর্স থেকে নেওয়ার ওর ক্যাপাসিটি ওইটা, যেখানে একে কাউন্টার করব, একে কাউন্টার করলে ও নিশ্চয়ই সোর্স থেকে একটা কাউন্টার দিবে আমাকে, সেই কাউন্টারের জন্য আমাকে একটা এক্সট্রা কারেন্ট সাপ্লাই করবে। I নট এর বেশি কারেন্ট না, ও টানবেই তো। I নট হচ্ছে নো লোড কারেন্ট, I নট হচ্ছে নো লোড কারেন্ট। এখন লোডেড কন্ডিশনে কারেন্টের পরিমাণ তো I নট থাকবে না, তখন সেটা হয়ে যাবে I অন, নতুন একটা কারেন্ট। আমি ট্রান্সফরমারকে ডিজাইন করে ফেলবো যে নো লোড কন্ডিশনে সে এতটুকু কারেন্ট নেয়, ফুল লোড কন্ডিশনে সে এতটুকু কারেন্ট নেয়। ট্রান্সফরমারের নেম প্লেট থাকে যেখানে ওইখানে কি পরিমাণ কারেন্ট নিতে পারে লেখা থাকে, ঠিক আছে? সো ওর থেকে বেশি কারেন্ট আমি চাইলে নিতে পারি, কিন্তু নিলে পারি ট্রান্সফরমার পুড়িয়ে যাবে। আমি লোড যত বেশি লাগাবো কারেন্ট তত বেশি নেবে, কিন্তু সেক্ষেত্রে তো কয়েলগুলোর স্ট্রেংথ থাকতে হবে, কয়েলগুলো সেগুলো মোটা হতে হবে, নাহলে হিট ডিসিপেট করতে পারবে না।
বুঝতে পারলাম? তো তোমার কথা হচ্ছে যে আই নটের বেশি নিবে না কেন? ওর ডিজাইন করা হয়েছে আই নটের বেশি নেওয়ার জন্য। নো লোড কন্ডিশনে সে আই নট নিবে, ফুল লোড কন্ডিশনে সে আই ওয়ান নিবে। বুঝতে পারছি? লোড কানেক্ট করে তো নিতেই হবে, মাস্ট নিবে, লোড কানেক্ট করে নিবে, কারণ লোড নিজেই কাউন্টার করবে। কাউন্টার করলে ওইটাকে ডি কাউন্টার করার জন্য এদিক থেকে আরেকজন আসবে। বুঝতে পারলাম? আমি একজনকে বললাম তুই এই পথ দিয়ে সোজা যা, কে বাধা দেয় তোকে দেখলাম আমি। কারণ ওই পথ দিয়ে যাওয়ার সময় একজন বাধা দিয়েছে, তখন এই পথে আরেকজন খাড়া হয়ে গেছে যে দে বাধা দে, আমি আসি তো। তুই যত বাধা দিবি আমি তত বাধা দেবো। তুই 10 জনকে বাধা দিবি, আমিও 10 জনকে বাধা দেবো। তার মানে নেট ওই একটা লোক যে চলছিল চলতে পারতেছে। বুঝতে পারছি? এও ঠিক সেই ঘটনাটা ঘটা। বুঝতে পারছি? এখন স্যার এইটাকে কিভাবে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তাই না? এটা কিন্তু ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, সেটাই এবার আসুন। নো লোড মানে এই মনোযোগ দিয়ে শুনবা, মাথা হ্যাং হলে হবে না। বাংলা কথাই তো বলি, মাথা হ্যাং হলে হবে না। এখানে যা আছে এতে কোনো আমার সমস্যা নাই। E1 এর ডিরেকশন, E2 এর ডিরেকশন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে? কোনো আপত্তি নেই, চলতেছে। তো এখন নো লোড অবস্থায় IW IM নেসে আমার কোনো সমস্যা নাই, ওটা থাকবে। কিন্তু এখন আমি কি করছি, এক্সট্রা একটা লোড অ্যাড করেছি। তোমরা বলো এই লোডটা তুমি ইন্ডাকটিভ নিবে না ক্যাপাসিটিভ নিবে না রেজিস্টিভ নিবে? নরমালি ট্রান্সফরমারে ইন্ডাকটিভ লোড লাগানো, সব ইন্ডাকটিভ লোড। দেখো এখানে যা আছে সব ইন্ডাক্টর, অধিকাংশ ইন্ডাক্টর। সো ট্রান্সফরমারে সবথেকে বেশি ইন্ডাকটিভ লোড লাগানো থাকে। আমি এই জন্য একটা ইন্ডাকটিভ লোড নিলাম, এখানে একটা ভোল্টেজ বা কারেন্ট I2 নিলাম, এটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, তাই তো? এটা কারেন্ট পিছনে রাখলাম কেন? কারেন্ট পিছনে রাখলাম কেন? ভোল্টেজ লিড করে কারেন্ট লাইক করে। সো এটা ইন্ডাকটিভ লোড। আমি কি বলে নিয়েছি না যে ট্রান্সফরমার এখন ইন্ডাকটিভ লোড লাগাচ্ছি, এজন্য কারেন্ট পিছনে রাখি। আর যদি বলতাম ইন্ডাক্টর ক্যাপাসিটিভ লোড লাগিয়েছি, তাহলে কারেন্ট রাখতাম এইখানে, যেটার জন্য ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে যাবে। আমি আগে ইন্ডাকটিভ লোড দিয়ে চালাই, পরে দেখব। স্যার এটা তো মানে এদিকে কেন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়ার কথা। মানে কত হওয়ার কথা ওটা জানি না, কিন্তু এইভাবে তুমি যদি বলো একটা পিওর ইন্ডাক্টর লাগিয়েছো, তাহলে অ্যাঙ্গেলটা এই পর্যন্ত আসবে, কিন্তু পিওর ইন্ডাক্টর তুমি কখনো লাগাইতে পারবে না। যার জন্য আমি এটাকে কমাই দিয়েছি। ঠিক আছে? I2 তো পাইলাম, I2 তো পাইলাম, সন্দেহ আছে? সেকেন্ডারিতে লোড লাগাইছি, এটা দিয়ে বুঝে ফেলেছি আমি। সেকেন্ডারিতে একটা লোড লাগিয়েছি, ডান। সেকেন্ডারিতে লোড লাগাইলে প্রাইমারিতে একটা কাউন্টার কারেন্ট আসে না? সো এর অপোজিট ঠিক 180 ডিগ্রি। সেই কারেন্টের মানটা কত বড় হবে তা প্যাচ সংখ্যার উপর নির্ভর করে। এই জন্য কারেন্টের নাম দিয়েছি I2 প্রাইম। এটার নাম কখনো I2 দেই নাই, দেখো I2 প্রাইম লিখেছি। তারপরে কারেন্টটা প্যাচ সংখ্যার উপর নির্ভর করে কম বা বেশি হবে, ওটা I2 এর সমান হবে এমন না। যদি E1 E2 সমান হয় তাহলে I2 এবং I2 প্রাইম সমান হবে, I2 প্রাইম সমান হবে তখন। যদি E1 সমান E2 হয় তাহলে I1 = I2 হবে। স্যার এটা মানে নো লোড অবস্থায় যদি ধরে নেওয়া হয়েছে যে ট্রান্স সংখ্যা সমান, তার মানে ভোল্টেজ E1 E2 সমান। হ্যাঁ, আমি বানানোর সময় ধরে নিয়েছি না। কিন্তু এখন মানে ভিন্ন হতে পারে। ভিন্ন হতে পারে, কিন্তু আমি আকাশ সুবিধার্থে এটা করছি। E1 E2 N1 N2 তো I1 I2 তিনটাই তখন সমান হবে। E1 এবং E2 আমি ধরে নিয়েছি ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারিতে সেম নাম্বার অফ ট্রান্স আছে, এই জন্য E1 = E2 লিখেছি। যেহেতু এটা এই ধরনের ট্রান্সফরমার, সেহেতু এই I2 সমান I2 প্রাইম এটা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, গেল তো? সো I2 এর জন্য প্রাইমারিতে একটা I2 প্রাইম কারেন্ট নিয়েছি, কোনো সন্দেহ আছে? 180 ডিগ্রিতে নিয়েছি। আচ্ছা, এই প্রাইমারিতে নো লোড অবস্থায় একটা কারেন্ট ছিল না, সেটা তো মুছে বলছি। সো এখন কারেন্ট I2 প্রাইম এবং I0 এর যোগফল। সো দুইটা বাহু দেওয়া থাকলে আয়তক্ষেত্র প্যারালালোগ্রাম তৈরি করা যায় না? এই সো এটা প্যারালাল আর একটা বাহু আঁকো, এখানে আঁকলাম। এটা প্যারালাল আর একটা বাহু আঁকো, এখানে আঁকলাম। সো দুইটা কারেন্টের মান হচ্ছে
বোঝা গেছে কিভাবে আঁকছি? বোঝা গেছে? এই I2 কোথা দিয়ে যাচ্ছে? সেকেন্ডারি দিয়ে। সেকেন্ডারি দিয়ে যখন I2 যাচ্ছে তখন প্রাইমারি দিয়ে অবশ্যই একটা I2 প্রাইম আসছে, কারণ ওটাকে কাউন্টার করতে হবে তো, কারণ এই I2 তো phi2 তৈরি করেছিল 180 ডিগ্রি। কাউন্টার করা মানে কি 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স রাখবা। একটা ভেক্টর যদি এদিকে যায় আরেকটা ভেক্টর যদি এদিকে যায় তবেই দুইটাকে নালিফাই করতে পারে, দুইটা সমান সমান, দুইজন যদি দুই দিক থেকে আমাকে টানে। কোথায়? এই যে এটা আমি এটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিট বলি নাই, আমি বলছি না ইন্ডাকটিভ সার্কিট, কিন্তু পিওরলি বলি না। পিওরলি হলে এটা সোজাসুজি হতো, পিওরলি হলে এটা সোজাসুজি হতো, এটা পিওরলি না, এটা রিয়েল। কোনটা? আইডব্লিউ আইডব্লিউ উপরে আছেন এই I1 আইডব্লিউ সেম হবে না? যেটা I2। আচ্ছা আবার বলি, তোমাদের কোশ্চেন ঠিক বুঝতেছি। ভোল্টেজের সাথে 90 ডিগ্রি না দিছেন না, কোন কোথায় দিছেন? E1 আর E2 এর সাথে এইটা আচ্ছা ভালো কথা, এইটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, ঠিক আছে তো? তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট I2, তাই না? তাহলে আমি যখন আঁকবো তখন সেকেন্ডারি ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে তো ফেজ ডিফারেন্স আঁকবো, তাই না? সো এইটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। ইন্ডাক্টরে কারেন্ট ল্যাগ করে, এই জন্য এটাকে পিছনে রাখছি, এটাকে পিছনে রাখছি, তো প্রথমে বলে না এই জন্য এটাকে পিছনে রাখছি, ঠিক আছে? এটাকে পিছনে রাখার পরে আমি জানি এটাকে কাউন্টার করার জন্য প্রাইমারি থেকে একটা I2 প্রাইম কারেন্ট আসে, যেটা হচ্ছে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে, কারণ 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স না হলে কাউন্টার করা যাবে না। এই জন্য এটাকে সোজাসুজি আঁকছি, সোজাসুজি আঁকছি। আর এই যে I0 ছিল ওটা আগাগোড়াই ছিল, ওটা আমি মুছিছিলাম তাই, ওটা আগেই ছিল। এখন আর IW আর IM নিয়ে আমার কথা বলার সুযোগ নাই, ওটা তো আগেই নো লোড অবস্থায় ছিলই, নো লোড অবস্থায় সে তো ছিলই। শুধু লোডগুলো যারা এখন যেগুলো আসলে তো নতুন করে ইনসার্ট করছে। রিফা তোমার সেটা বা এই I1 এবং V1 এটা হচ্ছে প্রাইমারি কারেন্ট এবং ভোল্টেজের ভিতর ফেজ ডিফারেন্স, বুঝাইতে পারলাম? প্রাইমারি কারেন্ট এবং ভোল্টেজের ভিতর ফেজ ডিফারেন্স। এখন কারেন্ট ল্যাগে আছে না লিডে আছে? এখান থেকে এই ভোল্টেজের সাপেক্ষে প্রাইমারি ভোল্টেজ এটা ল্যাগে আছে, তার মানে প্রাইমারি থেকেও দেখছে এটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। প্রাইমারি থেকেও ল্যাগে থাকবে, সেকেন্ডারিতেও ল্যাগে থাকবে, কারণ ইন্ডাকটিভ লোড লাগিয়েছি তো আমি, বুঝতে পারলাম? আগে যেমন ল্যাগটা অনেক বেশি ছিল, এখন হয়তো ল্যাগটা একটু কমে গেছে, কারণ লোড অবস্থায় ল্যাগ অনেক বেশি থাকে। নো লোড অবস্থায় এটা কাছাকাছি এইরকম ছিল, দেখছো? এইটা হচ্ছে তখন তার ফেজ ডিফারেন্স ছিল V1 cos θ নট। এটা কিসের ভিতরে? V1 এবং I0 এর ভিতরে ফেজ ডিফারেন্স ছিল। এখন I0 না হয়ে হয়েছে কি I1, তখন ফেজ ইমপ্রুভ হয়েছে না, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়ে গেছে না? একটু পড়াশোনা করতে হবে। স্যার লিড আর ল্যাগ কি রেফারেন্স হিসেবে ধরা হয় কি কারেন্টকে ধরা হয়, লিড এবং ল্যাগের রেফারেন্স হিসেবে কারেন্টকে ধরা হয়। ইন্ডাক্টরে অবশ্যই কারেন্ট ল্যাগ করবে, ক্যাপাসিটর অবশ্যই কারেন্ট লিড করবে। জিনিসটা একদিনে তোমরা বুঝে যাবে আমি বিশ্বাস করি না, আমিও বহু পরে বুঝছি এই সমস্ত জিনিস। স্যার লিড করলে কারেন্ট থেকে দূরে সরে যাবে না কাছে আসবে? লিড করলে কত ডিগ্রি লিড করছো? স্যার রেফারেন্সের কাছে আসবে নাকি মানে রেফারেন্স কত ডিগ্রিতে লিড করছো সেটার উপর বিষয়। স্যার 90 ডিগ্রি 90 ডিগ্রি কারেন্ট থেকে অনেক দূরে যাবে, যদি কম হয় তাহলে আস্তে আস্তে কাছে আসবে। স্যার লিড করলে কারেন্ট লিড করলে জি স্যার আচ্ছা কারেন্ট লিড করলে তখন ইলেকট্রিকটা দাঁড়াবে এরকম, কারেন্ট এখানে থাকবে, ভোল্টেজ এখানে থাকবে, এখানে ভোল্টেজ এখানে কারেন্ট লিড করতেছে। যদি লিডিংটা 90 ডিগ্রি, হ্যাঁ স্যার এখানে রেফারেন্স কোনটা এখানে আমি কারেন্টকে রেফারেন্স করছি, আমি উল্টা, আমি তো এখন কারেন্টকে রেফারেন্স ধরে তুমি ভাবছো যে x6 এর সবসময় রেফারেন্স হয় না, আমি y6 রেফারেন্স করছি, কারেন্ট যেদিকে থাকে ওই দিকে আমি রেফারেন্স চলে যাবো, কারেন্ট যেদিকে থাকে রেফারেন্স হবে। বুঝাইতে পারলাম? সো এখন রিয়েল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমার বড় একটা কারেন্ট আসতেছে,
তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটের কি পরিবর্তন হচ্ছে সেটা আসে। সো ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ রিয়েল ট্রান্সফরমার, অনলোড কন্ডিশন হচ্ছে অনলোড, রাইট? কোনো কথা চলবে না কিন্তু আজকে। আমার এক স্যার ছিল, বেশি কথা বলে ডাস্টার ছিল না, এটা তো নষ্ট হয়ে গেছে, মোবাইল ছিল আমার। এরকম করে করে পড়াশোনা করবো না আর ঘুরে ঘুরে বেড়াবো, তাই না? স্যার কিছুই তো করো না। স্যার ভোল্টেজ লিডের এটা একটু আরেকটা দেখেন। ভোল্টেজকে লিড বা ল্যাগ আমি কখনো চিন্তা করি না। আমি সবসময় তুমি তো ওটা বলতে পারো, কিন্তু সব বই খাতা হচ্ছে কারেন্ট লিড করে, কারেন্টের ক্ষেত্রে এসব করা হয়। সব কারেন্টের ক্ষেত্রে হিসাব করা হয়। সো তুমি রেফারেন্স চুজ করলে এটা হচ্ছে কারেন্ট, তুমি যে কোনো দিকে নিতে পারো এই লাইনটা। জি স্যার। তুমি প্রথমে আঁকলে যে কারেন্টটা এখানে আছে, এখন বললে এটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড, তাহলে কারেন্ট লিড করবে তোমার কথা মতো। এটা ধরলাম এটা পিওর ক্যাপাসিটিভ না, তাহলে ভোল্টেজ ল্যাগ করবে। তাহলে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছি আমি, তুমি ক্লকওয়াইজ ঘুরে গেল না। আচ্ছা, এটা মনে হয় আমি এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, বলে দিচ্ছি আমি এন্টি ক্লকওয়াইজ আছি। ওকে, তো এন্টি ক্লকওয়াইজ যদি যাই এরকম করে, তাহলে ভোল্টেজ এদিকে আঁকলে এটা আগে থাকে না, এটা সবসময় আগে থাকে না, এই ফেজরটা জি স্যার। সবসময় আগে থাকবে না, এন্টি ক্লকওয়াইজ সবসময় আগে থাকবে, তো সবসময় আগে থাকবে, ঠিক আছে? সো আমি এটাকে রেফারেন্স ধরছি। সো এই ক্ষেত্রে ভোল্টেজ ল্যাগ করে আছে, সো এটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড আছি আমি, এটা হচ্ছে আমি ক্যাপাসিটিভ লোড আছি। সার্কিট কিন্তু একটু ভালো করে ম্যাডাম তুমি বলবা যে লিড ল্যাগটা আরো বোঝান ম্যাডাম। তুমি অসিলোস্কোপ কখনো দেখছো? জি স্যার। অসিলোস্কোপ এগুলো দেখা যায়, লিড ল্যাগ মেজার করা যায়। আমাদের সার্কিট কিন্তু মেজারমেন্ট আছে তো, পড়াচ্ছে না ল্যাব? জি জি পাওয়ার ফ্যাক্টরের কথা বলতে পড়াইছে না ম্যাডাম? জি স্যার। আসছে কি এখনো? ওখানে অসিলোস্কোপে দেখা যায় এবং লিড ল্যাগ মেজার করা যায়, কত ডিগ্রি ল্যাগে আছে, কত ডিগ্রি লিডে আছে মেজার করা যায়। আচ্ছা, আমার জায়গাটা আমি ফেরত আসি। লিড ল্যাগ তো আমার পড়ানোর বিষয় না, তাই না? আমি জানি তুমি এটা পারো না, আমি জানি তুমি এটা পারো। আমার এই কোর্সের বিষয় এটা যে আগে আগে ওই জিনিসও জানে, সার্কিট 1 সার্কিট 2 সব জানে। আচ্ছা, এখন আসি অনলোড অবস্থায় ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, এখানে কন্ডিশন হচ্ছে ট্রান্সফরমারে একটা বড় কারেন্ট ড্র করতেছে, লোডেড কন্ডিশন। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে সেটা দেখি, একবার এঁকে দেই তারপরে বলি। তোমরা যে পিছনে বাদামি করো এটা দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে একটা ট্রান্সফরমারের অনলোড ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার অন লোড। এখানে কি কি আঁকছি বা কি কি লিখছি তাও আমি লিখে দিব, যে জিনিসগুলা কি। R1 এখন ট্রান্সফরমার যেহেতু একটা বড় কারেন্ট পাস করতেছে, ট্রান্সফরমার উইন্ডিং যেগুলো আছে, উইন্ডিং এর একটা রেজিস্ট্যান্স আছে, সেটাকে নেগলেক্ট করা যায় না, ও একটা ভোল্টেজ ড্রপ করে। ঠিক আছে, স্যার এখানে মনে হচ্ছে ওটা কোনটা স্যার রেজিস্টার এন্ড ইন্ডাক্টর। এটাই বা ওটা ওটা বলে আপনি কোন সমস্যা টপ প্যারালাল সার্কিট তো এক্স নট। সো আর হচ্ছে প্রাইমারি উইন্ডিং রেজিস্ট্যান্স,
প্রাইমারি প্রাইমারি লিকেজ রিঅ্যাক্টেন্স জিনিসটা কি আমি একটু পরে বোঝাচ্ছি। একইভাবে R2 হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং রেজিস্ট্যান্স, H2 হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং রিঅ্যাক্টেন্স। আর বাকি যে দুটো ছিল সেটা নো লোড কন্ডিশনে R নট হচ্ছে কি ওয়ার্কিং কম্পোনেন্ট, X নট হচ্ছে ম্যাগনেটাইজেশন কম্পোনেন্ট। অনেক সময় আছে না, দুটো বন্ধ নেব। আমি এটা মুছে ফেললাম। লেখা হয়েছে? আচ্ছা, এত সময় লাগলে তো হবে না, সবই আছে। আমার দুইটা কয়েল ছিল, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। এই প্রাইমারি কয়েল যখন বানিয়েছি, এই কয়েলের কিছু রেজিস্ট্যান্স থাকে না, আমি মাল্টিমিটার ধরলেই বুঝতে পারবো যে প্রাইমারি কয়েলের রেজিস্ট্যান্স কত। নো লোড অবস্থায় ওই রেজিস্ট্যান্স আমি কেন দেইনি, কারণ নো লোড কন্ডিশনে কারেন্টের পরিমাণ খুবই নেগলিজেবল, এত কম যে ও যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করে সেটা খুবই মাইনর। যেটা আমি যদি ইকুয়েশনে ইনকর্পোরেট নাও করি তাহলে অনেক বেশি ভুল হয় না, কিন্তু 100% অ্যাকুরেট হবে না, কিন্তু ওইটা আনতে গেলে অনেক ঝামেলা করতে, এই জন্য ঝামেলাতে বাদ দিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে এই উইন্ডিং এর একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের কারণে তো একটা ভোল্টেজ ড্রপ হতে পারে, তাই না? আমি কি করব, আমি দেখাবো এই উইন্ডিং এর রেজিস্ট্যান্সটাকে বাইরের দিকে। আমি চেষ্টা করতেছি উইন্ডিংটাকে পিওর ইন্ডাক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে। ওই ইন্ডাক্টরের যেগুলো দুর্বল দিক আছে সেই দুর্বল দিকগুলো বাইরে বের করে দিই। ঠিক আছে, সো এই ইন্ডাক্টরের একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটাকে আমি বাইরে দেখাচ্ছি, সেই রেজিস্ট্যান্সটাকে একটা বাইরে দেখাচ্ছি। ঠিক আছে, আবার খেয়াল করো এই ইন্ডাক্টরের ভিতরে তো ফ্লাক্স এরকম পাস করতেছে, তাই না? কিন্তু সব ফ্লাক্স কি এর পাশে আসতেছে না, কিছু ফ্লাক্স এ পাশ দিয়ে ঘুরতেছে না, কিছু ফ্লাক্স এ পাশ দিয়ে ঘুরতেছে না। তাই যদি ঘুরে এই ফ্লাক্স গুলো যদি এখানে যেত তাহলে সে এক্সট্রা একটা ভোল্টেজ তৈরি করতে পারতো না, কিন্তু সে তো গেল না। তাহলে তাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? ওগুলো ফ্লাক্স তো লিড করতেছে, ফ্লাক্স লিড করার জন্য সে একটা ভোল্টেজ ড্রপ করবে অবশ্যই, কারণ ভোল্টেজ ড্রপ তো সে আলটিমেটলি দিচ্ছে না, ভোল্টেজ আউটপুটে ভোল্টেজ সে আনতেছে না। এই জন্য এই লিকেজ ফ্লাক্সগুলোকে সে একটা রিঅ্যাক্টেন্স দিয়ে দেখায়, যে রিঅ্যাক্টেন্সের এগেইনস্টে ভোল্টেজ ড্রপ এখানে হচ্ছে যেটা আউটপুটে যাচ্ছে। ঠিক আছে, এখানে তো সে একটা ভোল্টেজ নিচ্ছে, ভোল্টেজ না নিলে তো সেখানে ফ্লাক্স তৈরি করে না, কিন্তু এইটা কিন্তু সেকেন্ডারিতে লিংক হচ্ছে না। যেহেতু সেকেন্ডারিতে লিংক হচ্ছে না, সেহেতু যেহেতু ফ্লাক্স তৈরি হবে কিসের ভিতরে, রিঅ্যাক্টেন্সের ভিতরে বা ইন্ডাক্টরের ভিতরে, এই জন্য সে একটা ইন্ডাক্টর দিয়ে এখানে প্রকাশ করছে, যেটাকে বলছি আমি X1, এটা হচ্ছে আমার R1। এখন এই X1 স্যার আপনি ফিক্স দেখাচ্ছেন কেন? কারেন্ট কম বেশি হলে এখানে ফ্লাক্স কম বেশি হয় না? কারেন্ট কম বেশি হলে ফ্লাক্স কম বেশি হয় না? তার কথায় সে উত্তর দিচ্ছে যে এই X1 তো L একটা ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরটার ভ্যালু প্রপোর্শনাল টু হবে হচ্ছে N phi divided by I। ঠিক আছে, L প্রপোর্শনাল হবে N phi divided by I। এটাতে কি বোঝাতে যাচ্ছে খেয়াল করো, আমি বলছি এখান দিয়ে যদি কারেন্ট বেশি যায় তাহলে এখান দিয়ে লিকেজ ফ্লাক্স বেশি হয়, কারেন্ট কম দিলে লিকেজ ফ্লাক্স কম হয়। সোজা হিসাব,
কি তারপরেও আমি x1টাকে কনস্ট্যান্ট দেখিয়েছি কেন ওই ইকুয়েশন থেকে দেখা যায় যদি কারেন্ট বেড়ে যায় সরি ফ্লাক্স বেড়ে যায় কারেন্টও বেড়ে যায় যদি ফ্লাক্স কমে যায় কারেন্টও কমে যায় মোট ভ্যালুটা চেঞ্জ হয় কোনো রেশিওটা চেঞ্জ হয় রেশিও তো সমানই থাকে এই জন্য l হচ্ছে কনস্ট্যান্ট l যেহেতু কনস্ট্যান্ট x হবে হচ্ছে 2 পাই fm সবই ফিক্স থাকলে এটাও ফিক্স এই জন্য এটাকে কনস্ট্যান্ট হিসেবে দেখানো হয়েছে সো লিকেজ ফ্লাক্স ইজ অলওয়েজ কনস্ট্যান্ট লিকেজ ফ্লাক্স ইজ অলওয়েজ কনস্ট্যান্ট এটাকে আমি কোনো ভ্যারিয়েবল ফ্লাক্স দিয়ে প্রকাশ করতে পারবো না ফ্লাক্স যদিও ভ্যারি করে কিন্তু কারেন্টের সাথে ভাবসা করে জন্য রেশিও সমান থাকে কেন আমি রিঅ্যাকট্যান্সটা এনেছি কারণ ওই রিঅ্যাকট্যান্সটা একটা ভোল্টেজ ড্রপ করাচ্ছে যে ভোল্টেজটা আউটপুটে কোনো ইমপ্যাক্ট আনতেছে না বুঝাইতে পারলাম কারণ এখানে যে ফ্লাক্সগুলো ছুটে চলে এসেছে এ তো সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ তৈরি করতে পারতেছে না কিন্তু একটা ভোল্টেজ তো সে প্রাইমারিতে ড্রপ করে ফেলছে এই জন্য একটা রিঅ্যাকট্যান্স দিয়ে দেখাচ্ছি স্যার রিঅ্যাকট্যান্স দিয়ে কেন আমি তো রেজিস্ট্যান্স দিয়ে দেখাইতে পারতাম রেজিস্ট্যান্স দিয়ে দেখালে ভুল হতো কারণ এই ফ্লাক্সগুলা ইন্ডাক্টরের ভিতরে আছে ইন্ডাক্টর কখনো পাওয়ার কনজিউম করে না সো পাওয়ার কনজিউম করে না কে ইন্ডাক্টর বা রিঅ্যাকট্যান্স এটা রিঅ্যাকট্যান্স ঠিক আছে আমি রেজিস্ট্যান্স না দিয়ে ওখানে রিঅ্যাকট্যান্স দিই কারণ ওই রিঅ্যাকট্যান্সের ভিতরে পাওয়ার ভোল্টেজ ড্রপ হবে আবার ছেড়ে দিবে ভোল্টেজ ড্রপ হবে আবার ছেড়ে দিবে পাওয়ার নিবে ছেড়ে দিবে কিন্তু ওই পাওয়ারটা সেকেন্ডারিতে আছে যেখানে আসে বুঝাইতে পারলাম আচ্ছা একইভাবে সেকেন্ডারিতে সেকেন্ডারি উইন্ডিং এর রেজিস্ট্যান্স থাকবে সেকেন্ডারি উইন্ডিং এর জন্য এখানে যখন কারেন্ট গেল সবগুলো ফ্লাক্স তো কাউন্টার করতে পারে নাই পারছে কি কাউন্টার করতে পারলে তো একটা এক্সট্রা কারেন্ট একটু বেশি টানতে পারতো সব কিছু ফ্লাক্স আছে সেকেন্ডারিতে ঘোরাফেরা করছে তো সেকেন্ডারিতে একটা ভোল্টেজ ড্রপ সে করবে যেটার উপরে ইফেক্ট প্রাইমারিতে নেই যেটার ইফেক্ট প্রাইমারিতে নেই এজন্য সেকেন্ডারিতে আলাদা করে একটা রিঅ্যাকট্যান্স দেখিয়েছে সো সেকেন্ডারিতে এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে এখানে একটা রিঅ্যাকট্যান্স থাকবে তারপরে গিয়ে আমার লোড থাকবে টোটাল সার্কিট হবে এটাই আমার সো এটাই হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের অন লোড ইকুইভ্যালেন্ট সার্কিট বুঝাইতে পারছি এটা সহজ মনে হলেও এই টপিকটা এত বড় টপিক এর যে কত জটিল জটিল ম্যাথ আছে বাবা মানে কত জটিল জটিল ম্যাথ আছে না করলে তুমি বুঝতে পারবে কারণ এখানে ট্রান্স নাম্বারের কিন্তু ইস্যু আছে ইচ্ছে করলে সেকেন্ডারি কারেন্ট প্রাইমারি কারেন্ট বের করে ফেলতে হবে না বুঝা গেছে অন লোড অবস্থায় ফেজর ডায়াগ্রাম অন লোড ইকুইভ্যালেন্ট সার্কিট আমি তো আজকে স্লাইড দেখিই নাই না অন লোড হয়ে গেছে এই জিনিসগুলো এখানে বলা আছে আচ্ছা স্যার ট্রান্সফরমারে কি সেন্সর থাকে তো কোনো সেন্সর থাকবে অন্য কোরেকশন যেমন মুগল সিস্টেম ওটা রিলে সেন্সর আর ইউনিট টেম্পারেচার যে কুলিং ফ্যানটা থাকে এটা একটা হ্যাঁ ওটা টেম্পারেচার সেন্সর টেম্পারেচার আছে ফ্যান তো সারাক্ষণ করে না সারাক্ষণ করে টু থাকে থ্রি ফেজের প্রাইমারি উইন্ডিং তিনটা এখানে কোথায় স্যার যে এক্স আর নট হচ্ছে প্রাইমারি কোড আর ওটা যদি আমরা আবার এটা আমি এটাকে দেখাচ্ছি এখন হচ্ছে পিওর ইন্ডাক্টর হিসেবে এটা হচ্ছে নো লোড কন্ডিশনের জন্য এটা দেখাইছি এটা হচ্ছে নো লোড কন্ডিশনের জন্য ঠিক আছে নো লোড কন্ডিশনে যে দুইটা কারেন্ট নাই সেই দুইটা কারেন্টকে দেখানোর জন্য এখানে একটা কারেন্ট চলে গেছে না এটার নাম দিয়েছি হচ্ছে I2 প্রাইম এখানে একটা কারেন্ট আছে কত I0 এটা কিন্তু একেসি দুইটা কিন্তু উইন্ডিং কিন্তু একটাই আমি জাস্ট ম্যাগনেটাইজেশন কম্পোনেন্টকে আলাদা করে ফেলছি আলাদা করে দেখিয়েছি এখন এই জিনিসটা না থাকলেও আমার আর কোনো আপত্তি নাই এই জিনিস মুছে দিলেও আমার কোনো যায় আসে না বুঝতে পারছি আমি ওই জিনিস মুছে দিলে ওই জিনিসের সবকিছু বের করে ফেলছি ওটা এখন পিওর ওখানে যে লসটা যা ছিল সব বের করে দিয়েছি এখন শুধু ওখানকার ট্রান্স নাম্বার আমার দরকার ওখানে ট্রান্স নাম্বারগুলো আমার জানা দরকার আর কিছু জানার প্রয়োজন নেই ওখানকার পরীক্ষায় এই জিনিস থাকবে কোথাও না কোথায় থাকবেই পরীক্ষায় তো কিভাবে লিখবে তুমি জানো সো ওয়ান লোড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ট্রান্সফরমার অন লোড ফেজর ডায়াগ্রাম অফ এ ট্রান্সফরমার অন লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার পরীক্ষায় থাকবে কোথাও না কোথাও থাকবে
ঠিক আছে? এর পরে আসবে যে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সেকেন্ডারিকে কিভাবে প্রাইমারিতে ট্রান্সফার করতে পারি, আবার প্রাইমারিকে কিভাবে সেকেন্ডারিতে ট্রান্সফার করতে পারি। আজকে পর্যন্ত সেটা আমি করবো, কোনো সমস্যা নেই। এরপরে আসবে ম্যাথমেটিক্সে, কিন্তু অনেক কিছু আসবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। ম্যাথমেটিক্স এখানে যদিও থিওরি সহজ, ম্যাথমেটিক্স কিন্তু অনেক কঠিন। এখানে অ্যাসাইনমেন্ট ঈদের পরে জমা দিয়ে দিতে হবে। অ্যাসাইনমেন্টের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। তো নিজে বুঝে নিজে পড়ে যদি পারো তাহলে পরীক্ষায় পারবে, না হলে পারবে না। পরীক্ষায় 2-3 সেট কোশ্চেন থাকবে, তার ভিতরে কোন সেট থেকে তোমাদের দিবে আমি আইডন পাবো। ম্যাথগুলো দেয়া আছে, এর থেকে বাইরেও তোমাকে আরো করতে হবে। ও চাকরি পেতে হবে না, এই দুই যেতে ম্যাথ তুমি পারবে। হ্যাঁ, আরো পরীক্ষার জন্য পড়ো। ঠিক আছে? সো আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট, ফেজর ডায়াগ্রামে আরেকটু পার্ট আছে, সেই পার্টটা আগামী ক্লাসে পড়াবো। আজকে শুধু একটা ইকুয়েশন লিখে ছেড়ে দিই। তোমরাই আমাকে বলো, তোমরা কেভিএল পারো? কেভিএল পারো? বুঝলে? কেভিএল পারো? ওই সাকি কেভিএল কি জিনিস? কার্শফ কারেন্ট ল ইয়ে করে জাপানিজরা, চুল এরকম খারাপ করে বাঁধে না, আর অস্ত্র নিয়ে ঘুরে যায়। আমাদের চুল এরকম করে ঝুঁকি দিয়ে, যদি উপরে কোনো হ্যাঙ্গার থাকে সেখানে ঝুলাই রাখো। পড়াশোনার এই হাল, তুমি হলো আমাদের পরবর্তী জেনারেশন। ভয়ে ভয়ে কাঁপবে, কিছু শুনলেই ভয় পায়। কেভিএল, এখানে কেভিএল ইস্যুটা আমি বলবো। ঠিক আছে? কেভিএল কি জিনিস সেই জিনিসটা এখানে আসবে। আমি এই দুইটা মিলিয়ে একটা ইস্যু বলি, এটাকে বলি আমি জেড অন ইম্পিডেন্স। এটা হচ্ছে আমার Z2। ঠিক আছে? সো এখানে একটা ভোল্টেজ আছে না E1, এখানে একটা ভোল্টেজ আছে E2। এখানে ভোল্টেজ কত? V2, এখানে ভোল্টেজ V1। আমি যদি এখানে একটা কেভিএল চালাই, কেভিএল এর ইকুয়েশনটা কেমন হওয়া উচিত? তুমি আগে সাইডে দিয়ে নাও, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে? এখানে ধরলাম এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, সো -V1, এটা প্লাস I2R1 না স্যার Z1 ব্যবহার করব। সো এখানে I1 ই দাও, এটাকে কত কিছু না বলে তুমি এটাকে I1 ই বলো। এটা হচ্ছে I1 Z1, I1 Z1 আমি ভোল্টেজ লিখতেছি I1 Z1, তারপর হচ্ছে প্লাস E1 Z1 না এর সাথে কি E1 পরে জিরো। এখানে কি আর কোনো ভোল্টেজ আছে? আর কোনো ভোল্টেজ আছে এখানে? এখানে একটা ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ এবং এখানে একটা ভোল্টেজ, আর এখানেও তো আছে। এটাই তো এটা না একই তো প্যারালাল আছে। সো V1 Z1 E1, তাহলে E1 সমান কি? মাইনাস E1 তারপর I2 Z2 V1 minus I1 Z. V1 minus I1 Z1। ইকুয়েশন লেখা যায় না? সো প্রাইমারি ভোল্টেজ থেকে I1 Z1 বাদ দিলে যেটুকু পাবো সেটি E1 পাবো। এই জিনিসকে ওই ভেক্টর দিয়ে দেখানো যায়। আমি আসবো আগামী ক্লাস নিয়ে। ওই ভেক্টর ডায়াগ্রাম এখন চেঞ্জ করে ফেলবো। ওই ভেক্টর ডায়াগ্রামে এই I1 Z1 এর ভিতর কি আছে? I1 R1 plus JX1 আছে না? এটা হচ্ছে রেজিস্টিভ পার্ট, এটা হচ্ছে রিঅ্যাকটিভ পার্ট। দুটাকে আলাদা আলাদা করে দেখা যায়। রেজিস্টিভ পার্ট হচ্ছে কি ভোল্টেজের সাথে ইন ফেজে থাকে, ইন্ডাকটিভ পার্ট হচ্ছে 90 ডিগ্রি আউট অফ ফেজে থাকে। এই ইকুয়েশন লিখতে তো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? ইজি। এই ইকুয়েশন লিখতে না পারার কোনো কারণ নেই। ওটার ক্ষেত্রেও তাই। এখানে যে E2 আছে, E2 সমান হয়ে যাবে V2, এটা হচ্ছে আমি বলি V2 সমান E2 minus R2 I2 Z। কোনো সমস্যা আছে? এই যে ইকুয়েশন কোনো সমস্যা আছে?
যদি সমস্যা না থাকে আগামী ক্লাসে ওই কেভিএল এর ইকুয়েশনটা কিভাবে ডায়াগ্রামে দেখানো যায় সেই ডায়াগ্রাম করে কি হবে আমার, কারণ এই ডায়াগ্রাম যদি আমি ভালো করে স্টাডি করতে পারি তাহলে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ট্রান্সফার আমি করতে পারবো এবং ওই ভেক্টর ডায়াগ্রাম কোথাও আঁকা থাকলে ও ডিরেক্ট মান বের করে পাওয়া যায়, আমার ক্যালকুলেটর ম্যাথ করতে হয় না। তো এই ইকুয়েশন দুইটা আর আগের পর আগামী ক্লাসে এবার শনিবার ক্লাস টেস্ট হবে। Last day, ইলেকট্রনিক্স সার্কিট আছে শনিবার থাকতে হবে না, সেই সেই হবে, ঠিক আছে। আচ্ছা বন্ধ করে দাও, তাহলে মিটের পরে